ইরানে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে লন্ডনে প্রবাসী ইরানিদের প্রতিবাদ। ইরানে কি ঘটছে তা খোলা চোখে দেখার কোনো সহজ উপায় নেই। সবাই জিয়ে যার চশমা পড়ে বাস্তবতা ব্যাখ্যা করছেন। একদল বলছে ইসলামী বিপ্লবকে কাবু করা সহজ নয়, আমেরিকা বা ইসরায়েল যতই চেষ্টা করুক এই শাসন ব্যবস্থা টিকে যাবে। অন্য দল মনে করছিল ইরানের বিপ্লবী সরকার ভেতরে ভেতরে এতটাই ক্ষয়ে গেছে যে শক্ত একটি ধাক্কা দিলেই ধর্মীয় শাসক গোষ্ঠী ধসে পড়বে। এবছর ফেব্রুয়ারিতে ইরানের ইসলামী বিপ্লব ৪৭ বছরে পা দেবে। এই প্রায় অর্ধশতকে অন্তত আধ ডজন বড় ধরনের বিদ্রোহ ও গণবিক্ষোভ দেখেছে দেশটি। প্রতিবারই বিদেশি পর্যবেক্ষকেরা বলেছেন এবার বুঝি বিপ্লব শেষ। ৩ বছর আগে সরকারি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তখনও অনেকেই ভেবেছিলেন এবার আর রক্ষা নেই, কিন্তু সরকার সেবারও পরিস্থিতি সামলে নেয়। তবে এবারের পরিস্থিতি সত্যি ভিন্ন। এর বড় কারণ ইরানের মানুষ মরতে শিখে গেছে। অর্থনীতির যে অবস্থা তাতে বেঁচে থাকার পথ প্রায় রুদ্ধ। কেবল সেনা নামিয়ে বা কামান দেগে মানুষকে আর ঠান্ডা করা যাবে না। আজকের ইরান ২০২৪ সালের জুলাই অগস্টের বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়, যেখানে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েও আন্দোলন দমন করা যায়নি। ইরানে এখন যে অগ্নিগর্ভ পরিস্থিতি তার প্রধান চালিকা শক্তি দেশের নবীন প্রজন্ম, নারী ও পুরুষ উভয়েই। অনেকটা বর্ষা বিপ্লবের বাংলাদেশের মতোই। এবারের পরিস্থিতি আলাদা তার একটি ব্যাখ্যা দিয়েছেন ইরানি আমেরিকান অধ্যাপক ওয়ালি নাসের। তার মতে ইসলামী বিপ্লব কেবল দেশের ভেতর থেকেই নয়, দেশের বাইরেও হুমকির মুখে। বাইরের হুমকি বলতে তিনি ইসরায়েল ও আমেরিকার কথাই বোঝাচ্ছেন। এই দুই দেশ দীর্ঘদিন ধরেই সুযোগ খুঁজছে কিভাবে ইরানের ইসলামী সরকারকে ক্ষমতা থেকে সরানো যায়। আমেরিকা ইরানের উপর পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাতে অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও ধর্মীয় শাসন কাঠামো পুরোপুরি ভাঙেনি। ইসরায়েল ও আমেরিকা মিলে ৩০,০০০ পাউন্ডের বোমা ব্যবহার করেও সাম্প্রতিক সময়ে ইরান সরকারকে কাবু করতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ নাসেরের ভাষায় এবার ধর্মীয় শাসনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠেছে। একই কথা বলেছেন আরেক ইরানি বুদ্ধিজীবী, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্বাস মিলানি। তার মতে এবার সরকার একদিকে বৈধতা হারিয়েছে, অন্যদিকে দেশের মানুষ স্পষ্টভাবে পরিবর্তন চাইছে। এই বক্তব্যের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সংগঠিত ইসলামী বিপ্লব ছিল প্রকৃত অর্থেই একটি গণবিপ্লব। সমাজের সর্বস্তরের মানুষ তাতে অংশ নিয়েছিল। এমনকি শাহের অনুগত নিরাপত্তা বাহিনীর একটি অংশ বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল। প্রত্যাশা ছিল পরিবর্তনের, কারণ শাহ আমলে অর্থনৈতিক সুবিধার সিংহভাগই ভোগ করত ইরানের অভিজাত শ্রেণী, আর প্রতিবাদকারীদের কপালে জুটত জেল ও নিপীড়ন। কিন্তু পরিহাসের বিষয় হল বিপ্লবের প্রায় অর্ধশতকে পরেও সাধারণ মানুষের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি। শাহ আমলে সবচেয়ে আতঙ্কের নাম ছিল গোপন পুলিশ সাবাক। ক্ষমতায় এসে খোমেনি সরকার সেটির বদলে গড়ে তোলে সাবামা। নাম বদলালেও কাজ রয়ে যায় একই। প্রতিবাদ দমনে আছে বিপ্লবী গার্ড ও নৈতিক পুলিশ, যাদের ইরানি নামে ঘাস্ত-ই-ইরশাদ বলা হয়। মুখ খুললেই জেল। এর শিকার শুধু বিরোধী রাজনীতিবিদ বা অ্যাক্টিভিস্টরা নন। শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী ২০২৩ সাল থেকে রাষ্ট্রবিরোধী বক্তব্যের অভিযোগে কারাগারে। আরেক নোবেলজয়ী শিরিন এবাদি ২০০৯ সাল থেকে নির্বাসনে। ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে সে দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রেজা পাহলাবিকে ভবিষ্যৎ শাসক বানাতে টাকা ঢালছে। ইসলামী বিপ্লব বিরোধী চলতি বিপ্লবকে কক্ষচ্যুত করার জন্য এই তথ্যই যথেষ্ট। এর সঙ্গে যুক্ত করুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি, তিনি সরকার বিরোধী বিক্ষোভের পক্ষে যে কোনো মুহূর্তে কাইনেটিক অ্যাটাক বা সরাসরি সামরিক হামলা চালাতে পারেন বলে জানানো হয়েছে। নৈতিক পুলিশি নিপীড়নের সবচেয়ে নির্মম উদাহরণ মাসা আমিনি। উত্তর পশ্চিমের কুর্দি শহর সাকেজ থেকে তেহরানে বেড়াতে এসেছিলেন। হিজাব ঠিক না থাকার অভিযোগে তাকে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ৩ দিন পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে গড়ে ওঠে নারী জীবন ও মুক্তি আন্দোলন। একই ধরনের অভিযোগে ২০১৮ সালে গ্রেফতার হয়েছিলেন সাবা কোর্দ আফসারি। নারী অধিকার আন্দোলনের চাপে তিনি ২০২৩ সালে মুক্তি পান। এই তালিকা বাড়ানো যায়, তাতে কথার পুনরাবৃত্তি হবে। ইসলামী বিপ্লব হয়েছিল ইরানের মানুষকে মর্যাদা ও সম্মান ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে। তার বদলে দেশটি পেয়েছে একদলীয় শাসন, অনির্বাচিত ধর্মীয় নেতাদের প্রায় ৪ যুগের কর্তৃত্ব এবং অবিরাম নিপীড়ন। এই কারণেই আজ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ। এর সঙ্গে যুক্ত হয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। একদিকে দুর্নীতি ও অব্যবস্থাপনা, অন্যদিকে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ১৯৭৯ সালে $১ মূল্য ছিল ৭০ রিয়াল। এখন তা বেড়ে হয়েছে প্রায় ১৫ লাখ রিয়াল। না, আপনি ভুল পড়েননি, পরিমাণটা ১.৫ মিলিয়ন বা ১৫ লাখ। মুদ্রাস্ফীতি প্রায় ৪৮%।
মানুষের আয় বাড়েনি, ব্যয় বেড়েছে। সরকার পরিবার প্রতি সামান্য ভর্তুকি ঘোষণা করলেও তা দিয়ে বড়জোর কয়েকটি রুটি কেনা যায়। ক্ষুধার্ত মানুষের ক্ষোভ তাই অনিবার্য। ইরানের বিপ্লব কি তাহলে তার শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে? চলতি বিক্ষোভের মূল শক্তি দেশের নবীন প্রজন্ম। দেশের 60% মানুষের বয়স 35 বছরের নিচে। বেকারত্ব ও বন্ধা অর্থনীতিতে তারা ক্লান্ত, ক্রুদ্ধ। ভিডিওতে নাম না জানা এক মায়ের ছবি দেখেছি, তার ছেলে বিক্ষোভে অংশ নিয়ে মৃত্যুবরণ করেছেন। সবাই সেই ছেলেকে শহীদ অভিহিত করে তাকে সান্ত্বনা দিলে সেই মা বিরক্ত হয়ে বলেন, আমার ছেলেকে শহীদ বলবেন না, তাকে হত্যা করা হয়েছে, কারণ সে বাঁচতে চেয়েছিল। সোশ্যাল মিডিয়া ও ইরানি ডায়াসপোরার তথ্য অনুযায়ী এই পর্যন্ত কম না হলেও 1002 মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন। অনুমান করি সেখানেও একজন মরে তো 10 জন দাঁড়িয়ে যায়। ভীত ইরানি ধর্মীয় শাসকেরা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন। এমন কাণ্ড বাংলাদেশেও হয়েছিল। তরুণরা বিকল্প ব্যবস্থা হিসাবে চোরাপথ ব্যবহার করে স্টারলিংকের ইন্টারনেট টার্মিনাল চালু করেছেন। সরকারের প্রতি বুড়ো আঙুল দেখিয়ে তারা বলছেন, তোমরা এখনও 1979 সালের ভাষায় কথা বলো, আমরা কথা বলি 2025-26 সালের ভাষায়। এতদূর এসেও যে নির্পীড়নমূলক ধর্মীয় শাসকদের বিরুদ্ধে নবপ্রজন্ম সফল হবে তার কোনো নিশ্চয়তা নেই। ইরানের নিরাপত্তা বাহিনী এখনও শক্তভাবে সে দেশের সরকারের পক্ষে। নিষ্পেষণ আরও বৃদ্ধি পেলে বিদ্রোহ ভেঙে পড়তে পারে। আমরা জানি বিপ্লবের নেতৃত্ব ছিনিয়ে নিতে সুযোগ খুঁজছেন ক্ষমতাচ্যুত রাজা রেজা শাহের ছেলে রেজা পাহলাভি। তার পিছনে ছাতা ধরে আছে ইসরায়েল। ইসরায়েলি পত্রিকা হারেজ জানিয়েছে, সে দেশের সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রেজা পাহলাভিকে ভবিষ্যৎ শাসক বানাতে টাকা ঢালছে। ইসলামী বিপ্লব বিরোধী চলতি বিপ্লবকে কক্ষচ্যুত করার জন্য এই তথ্যই যথেষ্ট। এর সঙ্গে যুক্ত করুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি, তিনি সরকার বিরোধী বিক্ষোভের পক্ষে যে কোনো মুহূর্তে কাইনেটিক অ্যাট্যাক বা সরাসরি সামরিক হামলা চালাতে পারেন বলে জানানো হয়েছে। তেমন কিছু ঘটলে ধর্মীয় শাসক গোষ্ঠী খুব সহজেই এই বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করার সুযোগ পাবে। আর ইতিহাস বলে, সে যুক্তি ইরানে বহুবার কাজে দিয়েছে।